আরাফাত ভাই ঠিক আছে, অসুবিধা নাই, কনভিন্স হওয়ার দরকার নাই। এখন একটা জিনিস যেটা বলা হচ্ছে যে শফিক রহমান সাহেব আসলে ভালো না খারাপ এটা বিবেচ্য বিষয় না। কেন বিবেচ্য বিষয় না? আপনি তাহলে যে ধারণাটা পোষণ করবেন কিসের বেসিসে? যখন আপনার কাছে কোনো তথ্য নাই, উপাত্ত নাই, আপনার তো ধারণাটা করতে হবে একটা লোকের ব্যাকগ্রাউন্ড এগুলো চিন্তা করেই, তাই না? যে ভালো না খারাপ কি করতে পারে না পারে। আর আরেকটা জিনিস হয়ে গেছে সরকারের বিরুদ্ধে সন্দেহ একটা করা, একটা শফিক রহমান 82 বছরের একজন লোক, তার প্রতি একটা ধারণা তৈরি হয় তার 82 বছরের কার্যক্রম দিয়ে। তার কার্যক্রমে আমরা এরকম কোনো ধারণা আমরা তৈরি করতে পারি নাই যে তিনি খুব বড় দুর্নীতি করবেন বা কাউকে খুন করার জন্য টাকা। আমরা বলেন না, হ্যাঁ আপনি স্পিক ফর আমি আর ইয়োরসেলফ। ইমতিয়াজ ভাই পারি নাই। আচ্ছা, সেজন্য এখন জিনিসটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে যে সন্দেহ করাটা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে শফিক রহমানকে যে গ্রেফতার করা হলো, এখন একদিক থেকে যারা শফিক রহমানের অবলম্বন করছেন তারা বলছেন যে এই কণ্ঠরোধ করার জন্য করা হয়েছে, আর এক পক্ষ বলছে যে তার বিপক্ষে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং সেই অভিযোগটা তারা আবার বলছে, এবং এটারও কিছু ভিত্তি কিন্তু আছে। তারা কিন্তু দেখেন বিএনপির একজন নেতা বা নেতার ছেলে আমেরিকাতে কিন্তু গ্রেফতার হয়েছে, হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়ের এগেইনস্ট এক ধরনের কনস্পিরেসির সাথে তার সম্পৃক্ততার অভিযোগে, হ্যাঁ, এবং সেই যে গ্রেফতারটা যে তারা হলো, আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন সাজা হয়েছে, হ্যাঁ, সাজাও তার হয়েছে কিন্তু। এবং এই যে ওই যে অভিযোগে গ্রেফতার এবং যে অভিযোগে সাজা হলো, সেই প্রক্রিয়ায় ইন্টারোগেশনের প্রক্রিয়ায় কিন্তু একটা পর্যায়ে শফিক রহমান, মাহমুদুর রহমান এদের নামগুলো উঠে এসছে। সেই নামগুলি কিন্তু এফবিআই আমাদের এখানে তদন্ত সংস্থাগুলোকে কিন্তু এগুলো দিয়েছে, যেটি সজীব ওয়াজেদ জয় ডিরেক্টলি মেনশন করছেন তার ফেসবুক পোস্টে, জাতিকে জানাচ্ছেন। কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিরেক্টলি বলেছেন যে সুনির্দিষ্ট তথ্য আমরা পেয়েছি, যার ভিত্তিতে এই ষড়যন্ত্রের সাথে তারা সম্পৃক্ত ছিল, অপহরণ এবং হত্যা করার চেষ্টা করেছে, তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এখন তারপরে তো বাকিটা তো আমরা বুঝবো, মামলা হবে এবং আইনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া যে আমাদের কাছে খোলাসা হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রথম থেকেই আমাদের সন্দেহটা হচ্ছে কিসের জন্য, কিসের বেশি হচ্ছে? কারণ হচ্ছে যে আমরা একজন সংসদ সদস্য, আপনি বলেন না, আমি বলি কারণ অনেকগুলি বিষয় আছে যে আমানুর রহমান রানাকে আপনারা 1.5 বছর ধরে খুঁজে পাচ্ছেন না, অনেকগুলি মামলার কিনারা করা সম্ভব হচ্ছে না। আপনি তখন খুঁজে খুঁজে লিস্ট বানিয়েছেন ওগুলো যেগুলোতে ব্যর্থতা, আবার যেগুলো সাফল্য আছে সেগুলো সব মিলায় বলেন অনেকগুলো সাফল্য আছে। আচ্ছা, এখন জিনিসটা যেটা হচ্ছে কি যে আমার কথা হচ্ছে যদি আমি দুটো দিকে বিশ্বাস না করি, অ্যাটলিস্ট বেনিফিট অফ ডাউট তো দিতে পারি, সেটা তো দিচ্ছি না। আমি তো একটা অবস্থা নিয়ে ফেলছি না, শফিক রহমানকে বায়বীয় একটি কারণ দেখিয়ে হয়তো কণ্ঠরোধ করার জন্য করা হচ্ছে। এই যে অবস্থান নেওয়াটা, আমার মনে হয় একটা মুক্ত বুদ্ধির চর্চার জায়গায় যারা আছে তাদের একটা অ্যাটলিস্ট বেনিফিট অফ ডাউট একটু দেখা যে কি হতে পারে। কারণ শফিক রহমান সাহেবের কথা যেটা আপনি শুরুতে বললেন, আর যাই হোক, উনার কণ্ঠের এমন কোন তেজ আমরা গত 5 বছরে দেখি নাই যেটা রোধ করার এত প্রয়োজন হয়ে গেছে কোন গভর্নমেন্টের, যে কারণে তাকে গ্রেফতার করতে হবে। কিন্তু আরফাত ভাই, আপনি একটা কথা বলেন তো, 2015 সালে ওনার শাস্তি হয়েছিল, সিজার, যার কথা আমরা বলছি, বিএনপি নেতা, সেই সময় কি তিনি তথ্য দিয়েছিলেন যে শফিক রহমানের সাথে যুক্ত, নাকি নতুন করে তথ্য দিলেন? মানে আমরা কোন তথ্যের ভিত্তিতে কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো এখনো পূর্ণাঙ্গভাবে আসেনি আমাদের সামনে, মানে ওই সময় লেট আস ওয়েট এন্ড সি। আপাতত যে তথ্যটি আমাদের সামনে এসেছে, আমি তার উপরে দাঁড় করতে যাচ্ছি, সেই তথ্য হচ্ছে এতটুকু যে হচ্ছে এটা তো ফ্যাক্ট যে বিএনপির এই যে নেতারা বিভিন্ন পর্যায়ে দেশে বিদেশে এই ধরনের ষড়যন্ত্রের সাথে যে তারা সম্পৃক্ত, তার একটি প্রমাণ তো আমেরিকার মতন দেশে তারা ধরা খেল, তাদের শাস্তি হলো। সিজারের বাবা বিএনপির খুব বড় বা খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলেন এরকম আমি জানি না, মানে 2015 সালে কেউ ছিল নাকি ছিল না? আপনি জাসাসের নেতা, আমি সেটাই আমি শুনেছি তিনি এক সময় রাজাকার ছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখন যেটা হচ্ছে তাদের তো এই সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, মামুনের ছেলে, হ্যাঁ, তাদের তো এই সম্পৃক্ততা দেশে বিদেশে পাওয়া যাচ্ছে, এবং ওখানে যে তারা যে অন্যায়টা করে ওরা তো শাস্তি পাচ্ছে, সাজা পাচ্ছে, তারা টাকা পয়সা খরচ করে এফবিআই এক্স এজেন্টদেরকে তারা ব্রাইব করছে, ঘুষ দিচ্ছে, দিয়ে এগুলো এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে অংশগ্রহণ করছে, এবং তার সাথে সম্পৃক্ততা এখানে যারা আছেন তাদেরও পাওয়া যাচ্ছে অনেকের। আমার মনে হয় যে আমরা একটু হাবিবুর রহমান হাবকে শুনি, তার আগে আরাফাত আপনি যদি একটু ছোট করে বলেন যে তারা এফবিআই এর কাছ থেকে আসলে তথ্য চাচ্ছিল যে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যেসব অভিযোগ অনেক সময় শোনা যায়, সেসব অভিযোগ সম্পর্কে আমরা যা জেনেছি, মানে তাকে হত্যা বা অপহরণের কোনো ইচ্ছা তাদের ছিল সেরকম ভাবে সেটা তারা বলে নাই। এইটি কাকে বলেন? আপনাকে? মানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি অফ দ্য রিপাবলিক, আজকে দাঁড়িয়ে বলেছেন এফবিআই আমাদের গোয়েন্দা সংস্থাকে সরাসরি ভাবে সুনির্দিষ্ট কিছু অভিযোগের তথ্য দিয়েছেন। দ্যাট ইজ ইট। আমার কাছে তথ্য নয়, আপনার কাছে না। উই হ্যাভ টু ওয়েট টু ফাইন্ড আউট দ্য ফাদার ইনফরমেশন। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যখন বলছেন, আপনার হাবিব ভাইকে শুনি, আমরা আপনাকে শুনবো। আপনার কাছ থেকে 15 সেকেন্ড চেনে, হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে জাতির কাছে এটা বলবেন কেন? উনি তার আগে সরকারের লোকজন
থানায় কেন এটা এর মধ্যে এফআইআর এর মধ্যে অফকোর্স এটা আছে। শুনুন, আপনাকে আমি এটা আপনাকে এফআইআর এর মধ্যে এফআইআর এর মধ্যে আপনাকে আমি সিম্পলি বলি, এটা নিয়ে 2015 সালে মামলা হয়েছে। আপনাকে মামলার ব্যাপারটা ক্লারিফাই করি। মামলার ব্যাপারটা আমি জানি, ইনভেস্টিগেটিভ অফিসার আছে, আমি জানি এবং এই মামলার ব্যাপারটা আমি স্পষ্ট জানি। আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে এই যে আমরা তথ্য পেয়েছি যে মাহমুদুর রহমান এবং শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছি, পেলে পরে ওদেরকে ধরেন, সাজা দেন, মৃত্যু ষড়যন্ত্র, হত্যা ষড়যন্ত্র করা ছোটখাটো ব্যাপার না। কিন্তু এই কথাটা আমাকে টেলিভিশনে কেন বলবেন আপনি? আপনি কেন এফআইআর এর মধ্যে লিখবেন না? সেটাই তো আপনি শোনেন, লিসেন টু দিস অ্যানসার। মানে আমাদের সেই এফআইআর জন্য ওয়েট করতে হবে। আপনি তো এই বেনিফিট অফ ডাউট আমি একটা মানুষকে গ্রেফতার করে আইনের কোনো প্রক্রিয়া লঙ্ঘন হয়নি। যিনি ইনভেস্টিগেটিভ অফিসার, এই যে 2015-তে অলরেডি একটা মামলা হয়েছে, এফআইআর আছে, সেই এফআইআর এ কিন্তু পুরো জিনিসটা উল্লেখ আছে। শফিক রহমান সাহেবের নামটি নেই, এটি ট্রু, ওই 2015-তে যে এফআইআরটি হয়েছে। কিন্তু মামলা যখন চলছে, চলো একটা প্রক্রিয়াতে যখন ইনভেস্টিগেটিভ অফিসার নতুন কোনো নাম এখানে আসবে, খবর পাবে, তখন এটা তার এখতিয়ারভুক্ত এবং আইনত সে সেটা পারে। কোন প্রক্রিয়া লঙ্ঘন হয়েছে যেটাকে আপনি প্রতিবাদ করছেন? আমরা ভিন্ন মতের কথা যেটা ওয়ারেন্ট কেন নিয়ে আসবেন না বলছিলেন। Let me clarify that. First of all, it is not necessary. আপনাদের একটু একটা জিনিস ক্লারিফাই করতে হবে। দেখেন, 2015 সালে মামলা হয়েছিল। এই মামলাটা নিয়ে চলার প্রক্রিয়া একটা পর্যায়ে এসে এই মামলার ইনভেস্টিগেটিভ অফিসার আইও যখন তথ্য পেলেন সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তির ব্যাপারে, যার মধ্যে শফিক রহমান একজন, আইওর কিন্তু এটা এখতিয়ার, লিগাল জুরিসডিকশন। সে কিন্তু ডিসাইড করতে হবে এই লোকটাকে গ্রেফতার করবে, করে তাকে সে রিমান্ড চাবে কি চাবে না। হোল্ড অন, সে এটা পারে। আবার সে এটাও পারে, সে যদি মনে করে না এই লোকটাকে আমি ছেড়ে দিয়ে রাখবো, গ্রেফতার করবো না, তার মামলার স্বার্থে সে যদি মনে করে তার গতিবিধি পর্যবেক্ষণ করবো, অন্য কে এটা ইনভলভ আছে, এটা আমি খুঁজে বের করতে চাই, সে গ্রেফতার করবে কি করবে না, অ্যাবসলিউটলি লিগালি এই রাইটটা তার দেয়া আছে। এবং এই গ্রেফতারের জন্য তার ওয়ারেন্ট লাগে না, উইদিন দ্য ল সে যে গ্রেফতার করতে হবে। সে যদি মনে করে এই মুহূর্তে এই লোকটা গ্রেফতার করতে হবে এই গোলে পৌঁছানোর স্বার্থে, তার কাছে কংক্রিট এভিডেন্স বা প্রমাণ, তথ্য প্রমাণ আছে, সেটা পারে। এবং কৌশলের অংশ হিসেবে এটাও সে পারে, সে যে আপনার যে সাংবাদিক পরিচয় হোয়াট এভার যদি দেখে যে যাকে সে টার্গেট করেছে সে মহাকৌশলী এক ব্যক্তি, সে অনেকভাবে চোখে ধুলা দিতে পারে, তাকে ধরার জন্য পুলিশ চাইলে কৌশল অবলম্বন করতে পারে। এখানেও আপনি আইনে কোনো ব্যর্থতা ঘটেনি। যদিও আইজিপি কিন্তু বলেছেন, একটু শেষ করি, আইজিপি কিন্তু বলেছেন যে এরকম ঘটনা ঘটেনি, এটা তালের রহমান বলছে। হ্যাঁ, কিন্তু আমি জানি না কি ঘটেছে, বাট যদি করেও থাকে দিস ইজ অলসো ওকে। আপনাকে দেখতে হবে যে আইনের ব্যর্থতা কোথায় ঘটেছে। আমরা যেসব কথা বলছি ওয়ারেন্ট লাগে, হ্যান্ড লাগে, তাহলে ওয়ারেন্ট লাগে না। আইও চাইলে পারে, যখনই তার কাছে তথ্য থাকবে they can do it. এটাই হচ্ছে ল। আমার কাছে মনে হচ্ছে যে সেই তথ্যটি যে আছে সেটি আপনি যত জোর দিয়ে বলছেন তার কোন রকম এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি না। আর আপনার আমার দেখার তো আপাতত দরকার নাই। অথরিটি তো বলছে আছে এবং অথরিটি মামলা সাথে তো আপনার সামনে আপনি অথরিটি বলতে আপনি প্রাইম মিনিস্টারকে কোট করছেন। নট অনলি প্রাইম মিনিস্টার, আইজিপি হিমসেলফ, দ্য পুলিশ, দ্য অথরিটি বলছে তো। এবং আপনি আমার সামনে তারা মামলা সাথে তো সবসময় সবকিছু উন্মোচন করবে না। আপনারা কি পৃথিবীর কোন দেশে দেখেছেন যে সবকিছু যা যা পাচ্ছে উন্মোচন করে করে মামলা সলভ করতে? পৃথিবীতে গণমাধ্যমকে সবকিছু দেয়া হয়? এটা তো একটা পর্যায়ে এসে আমরা পাবো, কিন্তু অ্যাজ অফ নাও যতটুকু আছে তারা জানাচ্ছে এবং যতটুকু তারা ডিসক্লোজ করতে পারে জানাচ্ছে। গণমাধ্যমকে নাই দেয়া হোক, তারা আইনজীবীকে দেয়া হয়েছে কিনা বিভিন্ন ধারণার, এবং আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে মত প্রকাশের স্বাধীনতার লেবাস আমাদের বিষয়। শুনুন, আপনাকে একটা সিম্পল জিনিস বলি। হ্যাঁ, একটা হচ্ছে যে একজন অপরাধীর বিরুদ্ধে তার অপরাধের অভিযোগের বেসিসে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন সেটাকে ডিফেন্ড করার জন্য কেউ যদি আইসা বলে যে কণ্ঠরোধ করা হ্যান ত্যান এই লেবাসে যদি কথা বলতে চায়, তাহলে সেটা তো অন্যায়। একটা কথা বলি, আমি শেষ করি, একটা কথা বলি, জাস্ট একটা কথা বলি। আপনি যখন একটা লোকের বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হয় তাকে অপরাধী না বলাই ভালো। আরে আমি তো বলতেছি একটা অপরাধের অভিযোগ তো বলছি, আমি তো অপরাধী বলে ফেলি নাই। আপনি আমার কথাটা শোনেন। আমি বলছি যে আমি আজকে আমারও ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, যদি শফিক রহমানের এগেইনস্টেই তার মত প্রকাশের স্বাধীনতা বা তার কণ্ঠরোধের উদ্দেশ্যে গভর্নমেন্ট তাই গ্রেফতার করে, তাহলে আমিও তার প্রতিবাদ জানাবো এবং শফিক রহমানের পক্ষে অবস্থান নিব। কিন্তু যখন এই শফিক রহমানের বিপক্ষে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যথেষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে বা তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে, গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে অথরিটি, পুলিশ, আইজিপি সবাই বলছেন, তার বেসিসে আইনের যে প্রয়োগ সেইটা যখন করা হচ্ছে, তখন আমরা এটার বিপক্ষে দাঁড়িয়ে বলছি এই কণ্ঠরোধ, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিয়ে আমরা বলার চেষ্টা করছি। এখন এইটা যদি কেউ বলে, সেক্ষেত্রে এই শফিক রহমানদের এই আপনার যে ষড়যন্ত্রের যে ভিকটিম, যে সজীব ওয়াজিদ জয় নিজে যিনি হইতে পারতেন ভিকটিম, উনিও তো তার মতটাই প্রকাশ করেছেন মাত্র। উনি তো আর যে খড়গহস্ত হয়ে তলোয়ার খুলে নিয়ে কাউকে আঘাত করতে যাচ্ছেন না।
আপনি ওই পক্ষ থেকে মত প্রকাশ করছেন, ভালো কথা, এই পক্ষ থেকে মত প্রকাশ করা হচ্ছে। আপনার সহনশীলতা নাই কেন যে আপনি সহনশীলতার অভিযোগে ওই মত প্রকাশ আমার থেকে সহনশীলতা আছে। আপনি বলতে আমার overall, না, না, আমার আমি মানে- বলছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি যে আপনি খালেদ মহিউদ্দিন আমাকে ক্রিটিসাইজ করলেন, আপনার এই ক্রিটিসাইজকে কাউন্টার করে আমি যদি দুটা কথা বলি, সেইটা তাহলে আপনি আপনি সহ্য- বলছেন ভাই আমি খালেদ মহিউদ্দিন বললাম দেখো আরাফাতের তো ওই সহনশীলতা না, এই কাউন্টার করে ফেললো। আমি তো মত প্রকাশ করে কাউন্টার করছি, Right. আমি তো আপনাকে আমি আঘাত করছি না। এই সহনশীলতা আপনার আমার নাই ভয় কেন লাগে, যে আপনি এটা নিতে পারছেন? আমার ভয় লাগে হচ্ছে যে তাই না? তো মত প্রকাশের স্বাধীনতা তো সজীব ওয়াজেদ জয়েরও আছে, না। সে তো এখানে ভিকটিম। আমার কাছে ভয় লাগে সজীব ওয়াজেদ জয় যেহেতু প্রধানমন্ত্রীর পুত্র, মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র, সেই তো মানে মত প্রকাশের স্বাধীনতার জন্য বা তার মত প্রকাশ স্বাধীনতাকে খুব বেশি গুরুত্বপূর্ণভাবে দেখা হয় কিনা, পুলিশ দুটা বাড়ি বেশি দেয় কিনা শফিক রেহমানকে, সেটা হচ্ছে আমার ভয়। এটার জন্য তো আপনার ফেসবুকে পোস্ট দিয়ে মত প্রকাশ করার দরকার নেই। তার যদি ইল ইন্টেনশন থাকে এটা তো পিছন দিক থেকে করানো যায়, 10টা বাড়ি একসাথে। এইটা কোনো একটা যুক্তি না আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি আমার যেটা 40 সেকেন্ড কয়েকটা উত্তর। কথা এসেছে জি, দেখেন, জি, জি, please। বাংলাদেশে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে আলট্রা মুক্ত চিন্তক একটা গ্রুপ, হ্যাঁ, এটা কিন্তু খুবই মাইনরিটি বাংলাদেশ। আরেকটা হচ্ছে যেমন ধরেন বিএনপি জামাতের যে রাজনৈতিক ধারাটা, তারা কিন্তু ডিরেক্টলি গণজাগরণের সময় তাদেরকে নাস্তিক টাস্তিক ডিরেক্টলি বলছে, নষ্ট ছেলের দল। হ্যাঁ, ওনার মঞ্চ নেত্রীর ফঞ্চ ভাষায়, নষ্ট ছেলে এবং নষ্ট নাস্তিক। ছেলের দল। এবং রাজীব হায়দারের হত্যাকাণ্ড থেকে শুরু করে নাস্তিকতার দায়ে এদের হত্যাকাণ্ডের পক্ষেই অবস্থান নিয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু এই কাজ করে না। আওয়ামী লীগ কিন্তু হত্যাকাণ্ডের বিপক্ষে শেখ হাসিনা নিজে রাজীব হায়দারের বাসায় গেছেন এবং যে আপনার প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেছেন এই যে মুক্তিচিন্তার ব্যাপারে, সেই প্রেস কনফারেন্সে উনি আরেকটি মন্তব্য করেছেন যে হত্যা করা কোনোভাবেই টলারেট করবে না, আন্ডার এনি সার্কামস্টেন্স। কারো মত প্রকাশের বিপক্ষে অবস্থান নিয়ে আপনি হত্যা করতে পারবেন না, ওটার বিপক্ষে কোনো অবস্থান। কিন্তু উনি যেটি বলেছেন আলট্রা মুক্ত চিন্তকদের বাইরে, যে উনি যেটি বলছেন মুক্ত চিন্তা এক জিনিস, মুক্ত চিন্তা আপনি করতে পারেন, স্কলারলি ডিবেটে আপনি আসতে পারেন, কিন্তু মুক্ত চিন্তার নামে এই যে গালাগালি দেওয়া, কুরুচিপূর্ণ কথা বলা, উনি বলছেন আমি যাকে মহানবী মানি তার এগেন্সে নোংরা কথা বলে, এটা আবার কি ধরনের মুক্ত চিন্তা? উনি প্রশ্ন রেখেছেন। আমি শেষ কথা বলি, আমাদের সুচিন্তা ফাউন্ডেশন একটি প্রোগ্রামে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। উনি একটা প্রণিধানযোগ্য একটি কথা শুনেন, উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, উনি বলেছেন বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং উনি বলছেন এবং নাস্তিক সবাই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় রাজাকার ছাড়া ঐক্যবদ্ধ হতে। কাজে নাস্তিকতা নিয়ে আওয়ামী লীগের অসুবিধা না, আওয়ামী লীগের অসুবিধা হচ্ছে আপনাদের তিনটি আওয়ামী লীগের অসুবিধা হচ্ছে মুক্ত চিন্তা